ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সালের স্ত্রী সামিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এই রায় প্রদান করেন। শহীদ জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে গুলি করা সাবেক ছাত্রলীগ ক্যাডার ফয়সাল করিম মাসুদের রয়েছে নিজস্ব একাধিক অবৈধ অস্ত্র। এইসব অস্ত্র চাঁদাবাজি, টেন্ডারবাজি ও হত্যা সহ নানা অপকর্মে ব্যবহার হতো। গ্রেপ্তার ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া জিজ্ঞাসাবাদে এমন তথ্যই জানিয়েছেন পুলিশের তদন্ত কর্মকর্তাদের। নির্বাচনের তফসিলের পরদিন 12 ডিসেম্বর ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। 14টি ব্যাংকে খোঁজ মেলে 53টি হিসাবের, যেখানে 2017 থেকে 8 বছরে লেনদেন করা হয়েছে 127 কোটি টাকা। দেশের আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। সাধারণ একটি হত্যাকাণ্ড মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে বিশাল এক আর্থিক কেলেঙ্কারি। সিআইডির সাম্প্রতিক তদন্তে জানা গেছে এই ঘটনার সাথে জড়িতদের ব্যাংক হিসাবে গত কয়েক বছরে লেনদেন হয়েছে বিস্ময়কর 127 কোটি টাকা। শুধু তাই নয়, তল্লাশিতে মিলেছে আরও 218 কোটি টাকার অপ্রদর্শিত চেক। জুলাই যোদ্ধা ওসমান হাদিকে মেরে ফেলার জন্য, দুনিয়া থেকে শেষ করার জন্য শুধুমাত্র শুটার ফয়সালকেই কয়েকশো কোটি টাকা প্রদান করা হয়েছে। তো তাহলে বুঝেন যে এই ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় যারা সহযোগিতা করেছে, যারা সাপোর্ট করেছে, যারা পরিকল্পনা করেছে, তাদেরকে কি পরিমাণ অর্থ প্রদান করা হয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, এই জুলাই যোদ্ধা ওসমান হাদির মতো বাংলাদেশে আরও যত জুলাই যোদ্ধারা রয়েছেন তাদেরকেও মেরে ফেলার জন্য, দুনিয়া থেকে শেষ করার জন্য কি পরিমাণ অর্থ বরাদ্দ করেছে আওয়ামী লীগ এবং ভারত। যে বিষয়গুলো নিয়ে এই শুটার ফয়সালের স্ত্রী সে রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। যে কারণে কিন্তু এবার এই ওসমান হাদির শুটার ফয়সালের স্ত্রীর ফাঁসি হতে যাচ্ছে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন। দর্শক, চলুন আমরা দেখব যে এবার রিমান্ডে দায় স্বীকার করে যে স্বীকারোক্তি দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে শুটার ফয়সালের স্ত্রী, এবং যে কারণে ফয়সালের স্ত্রীর এবার ফাঁসি হতে যাচ্ছে সেটা আমরা দেখব। সেটা দেখার পূর্বে চলুন প্রথমে আমরা একটু দেখে আসি যে ওসমান হাদিকে মেরে ফেলার জন্য কয়েকশো কোটি টাকার চুক্তি ও লেনদেন সহ রিমান্ডে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ফয়সালের স্ত্রী, সেটা আমরা প্রথমে কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেশের আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে বেরিয়ে আসছে একের পর এক হাড়হিম করা তথ্য। সাধারণ একটি হত্যাকাণ্ড মনে হলেও এর গভীরে লুকিয়ে আছে বিশাল এক আর্থিক কেলেঙ্কারি। সিআইডির সাম্প্রতিক তদন্তে জানা গেছে এই ঘটনার সাথে জড়িতদের ব্যাংক হিসাবে গত কয়েক বছরে লেনদেন হয়েছে বিস্ময়কর 127 কোটি টাকা। শুধু তাই নয়, তল্লাশিতে মিলেছে আরও 218 কোটি টাকার অপ্রদর্শিত চেক। এখন প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ অর্থের উৎস আসলে কোথায়? একজন সাবেক ছাত্রলীগ নেতার অ্যাকাউন্টে এত টাকা কিভাবে এলো? এই টাকা কি শুধুই ব্যক্তিগত লেনদেন, নাকি এর পেছনে রয়েছে কোনো শক্তিশালী রাজনৈতিক সিন্ডিকেট বা সুপরিকল্পিত কোনো কিলিং মিশন বাস্তবায়নের ফান্ড? কারা ছিল এই লেনদেনের নেপথ্য কারিগর? এই পুরো ঘটনার আদ্যপ্রান্ত, অর্থের উৎস এবং জড়িত অপরাধীদের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত সব তথ্য জানতে ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এমন কিছু তথ্য সামনে এনেছে যা পুরো দেশকেই নতুন করে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনার পেছনে যে বিশাল অঙ্কের অর্থনৈতিক লেনদেন জড়িত থাকতে পারে তা উঠে এসেছে সিআইডির প্রাথমিক অনুসন্ধানেই। তদন্ত সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সিআইডি এখনও পর্যন্ত 127 কোটি টাকারও বেশি একটি অস্বাভাবিক ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অস্তিত্ব শনাক্ত করেছে। এই তথ্য মামলাটিকে একেবারে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয় 21 ডিসেম্বর 2025 তারিখে। ওই দিন সিআইডি
একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে তারা এমন সব ব্যাংকিং ও আর্থিক নথির সন্ধান পেয়েছে যা স্বাভাবিক কোনো ব্যবসায়িক বা ব্যক্তিগত লেনদেনের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়, বরং এসব লেনদেনের ধরন, সময়কাল ও পরিমাণ দেখে তদন্তকারীদের ধারণা এর পেছনে সংগঠিত কোনো নেটওয়ার্ক বা সুপরিকল্পিত অর্থনৈতিক কাঠামো কাজ করেছে। সিআইডির ভাষ্য অনুযায়ী এই বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছেন হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। তিনি বিভিন্ন স্থানে বিভিন্ন পরিচয়ে পরিচিত, কখনো দাউদ খান, কখনো আবার রাহুল নামে পরিচয় ব্যবহার করতেন বলে তদন্তে উঠে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হল ফয়সাল করিম মাসুদ অতীতে একজন ছাত্রলীগ নেতা ছিলেন। তার রাজনৈতিক পরিচয়, একাধিক ছদ্মনাম ব্যবহার করা এবং এত বিপুল অর্থের লেনদেনের বিষয়গুলো সিআইডির তদন্তে মামলাটি ক্রমেই জটিল ও বিস্ফোরক রূপ নিচ্ছে। সিআইডি আরও জানিয়েছে এই আর্থিক লেনদেনের সঙ্গে হত্যাকাণ্ডের সরাসরি বা পরোক্ষ যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। অর্থ কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে ব্যবহার হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই এখন তদন্তের গতি আরও জোরদার করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত এই হত্যাকাণ্ডের প্রকৃত পেছনের গল্প উন্মোচিত হবে না বলেই মনে করছেন তদন্ত কর্মকর্তারা। তবে তদন্তে আরও বিস্ময়কর তথ্য উঠে এসেছে ফয়সাল করিম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক কর্মকাণ্ড ঘিরে। সিআইডির অনুসন্ধানে দেখা গেছে আলোচিত এই ১২৭ কোটি টাকার লেনদেন কোনো একক হিসাবে সীমাবদ্ধ ছিল না, বরং ফয়সাল করিমের নিজের নামের পাশাপাশি তার ঘনিষ্ঠজন, সহযোগী এবং স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে এই বিপুল অর্থ ঘুরেছে। লেনদেনের এই বিস্তৃত নেটওয়ার্ক ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি ছিল সুপরিকল্পিত এবং একাধিক স্তরে বিভক্ত একটি আর্থিক কাঠামোর। সিআইডি জানিয়েছে তদন্তের অংশ হিসেবে তারা বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক চেক বই উদ্ধার করেছে। এসব চেক বইয়ে যেসব অঙ্ক উল্লেখ করা রয়েছে তার মোট পরিমাণ প্রায় ২১৮ কোটি টাকা। এই তথ্য মামলাটিকে আরও ভয়াবহ ও জটিল করে তুলেছে, কারণ এটি বোঝায় যে বাস্তবে লেনদেন হওয়া টাকার পরিমাণের বাইরেও আরও বড় অঙ্কের অর্থ ঘোরানোর প্রস্তুতি চলছিল। তবে সিআইডি স্পষ্ট করেছে উদ্ধারকৃত এসব চেকের ক্ষেত্রে এখনও চূড়ান্ত লেনদেন সম্পন্ন হয়নি, অর্থাৎ চেকগুলো ইস্যু করা বা প্রস্তুত রাখা হলেও সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে টাকা ছাড় হয়নি কিংবা ক্লিয়ার হয়নি। তবুও তদন্তকারীদের মতে এই চেকগুলো সম্ভাব্য ভবিষ্যৎ লেনদেনের একটি শক্ত প্রমাণ, যা প্রমাণ করে যে আর্থিক কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা ছিল। এই সব তথ্যের ভিত্তিতে সিআইডি এখন খতিয়ে দেখছে এই অর্থ কোথা থেকে এসেছে, কী উদ্দেশ্যে এবং কার নির্দেশে এসব চেক প্রস্তুত করা হয়েছিল, আর এর সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র ঠিক কতটা গভীর। তদন্ত এগোতে থাকলে এই আর্থিক লেনদেনের অদৃশ্য জাল আরও স্পষ্ট হয়ে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তদন্ত যত গভীর হচ্ছে ততই একের পর এক গুরুত্বপূর্ণ নাম ও প্রভাবশালী গোষ্ঠীর সম্পৃক্ততার সংকেত সামনে আসছে। সিআইডির অনুসন্ধানে স্পষ্টভাবে উঠে এসেছে যে এই ঘটনার কেন্দ্রে রয়েছেন প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। তদন্ত সংশ্লিষ্টদের মতে ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে গেছেন এবং এখনও পলাতক রয়েছেন। তার চলাফেরা, যোগাযোগ বিচ্ছিন্নতা এবং হঠাৎ গা ঢাকা দেওয়ার ঘটনাগুলো এই সন্দেহকে আরও জোরালো করছে। তদন্তকারীরা মনে করছেন ফয়সাল করিম মাসুদ কেবলই একজন কার্যকরী চরিত্র নন, বরং পুরো ঘটনার গুরুত্বপূর্ণ সমন্বয়কারী হিসেবেও তিনি ভূমিকা রেখেছেন। আর্থিক লেনদেন, লোকজনের সঙ্গে যোগাযোগ এবং পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন ধাপে তার অ্যাক্টিভ উপস্থিতির আলামত মিলেছে। এসব কারণেই তাকে এই হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে সন্দেহ করা হচ্ছে। তবে তদন্ত এখানেই থেমে যায়নি। গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যে আরও চাঞ্চল্যকর একটি নাম উঠে এসেছে। জানা গেছে মোহাম্মদপুর এলাকার একজন সাবেক কাউন্সিলর, যিনি স্থানীয়ভাবে শাইন চেয়ারম্যান নামে পরিচিত, তিনি এই পুরো মিশনের নেপথ্য পরিকল্পনাকারী বা মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি পরিকল্পনা প্রণয়ন, অর্থের যোগান, যোগাযোগের নেটওয়ার্ক গঠন এবং প্রয়োজনীয় লোকবল ব্যবস্থাপনায় এই শাইন চেয়ারম্যানের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা থাকতে পারে। গোয়েন্দাদের মতে এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়, বরং এটি ছিল সুপরিকল্পিত একটি অপারেশন, যেখানে একাধিক স্তরে দায়িত্ব ভাগ করা হয়েছিল। সামনে থাকা অভিযুক্তদের আড়ালে আরও প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠী জড়িত থাকতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। তদন্তে নতুন তথ্যের সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের পরিধিও বাড়ছে। ফয়সাল করিম কেবলই প্রধান অভিযুক্ত নন,
তার পারিবারিক ও ঘনিষ্ঠ জোটের অনেকেই মামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ইতিমধ্যেই ফয়সালের স্ত্রী, মা বাবা, শ্যালক এবং তার এক কথিত বান্ধবী সহ প্রায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রিমান্ডে নিয়ে সিআইডি জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, যাতে হত্যাকাণ্ডের বাস্তব চিত্র উদ্ঘাটন করা যায়। প্রত্যেকের সঙ্গে ফয়সালের সম্পর্ক, তাদের ভূমিকা এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা বা বাস্তবায়নে তাদের অংশগ্রহণ কত পর্যন্ত হয়েছে, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই জোরদার অনুসন্ধান চালানো হচ্ছে। সিআইডি সূত্রে জানা গেছে, তদন্তকারীরা এখন সন্দেহ করছেন যে এই হত্যাকাণ্ড একক কোনো ব্যক্তির কাজ নয়, বরং এর পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে। এই সিন্ডিকেটটি হয়তো দেশীয় রাজনৈতিক পরিমণ্ডলের অংশ, আবার হতে পারে আন্তর্জাতিক কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক নেটওয়ার্কের প্রভাবশালী গ্রুপ। তদন্তকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হল এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বিপুল আর্থিক লেনদেন জড়িত, তা কেবল ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য, নাকি এর পেছনে আরও গোপন উদ্দেশ্য রয়েছে, যেমন মানি লন্ডারিং, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন বা সুপরিকল্পিত কোনো রাজনৈতিক কিলিং মিশন ইত্যাদি। এই সন্দেহের কারণে সিআইডি এখন শুধু হত্যাকাণ্ডের সরাসরি প্রমাণ খুঁজছে না, বরং অর্থ, যোগাযোগ, আন্তর্জাতিক সংযোগ এবং রাজনৈতিক নেটওয়ার্কের সম্ভাব্য সংযোগও খতিয়ে দেখছে। তদন্তকারীদের মতে, এই মামলার চূড়ান্ত সত্য উদ্ঘাট হলে শুধু হত্যাকাণ্ডের ঘটনা নয়, এর পেছনের বিস্তৃত আর্থিক এবং রাজনৈতিক ষড়যন্ত্রের জালও স্পষ্ট হয়ে উঠবে। তদন্ত আরও গভীর হওয়ার সঙ্গে সঙ্গে উঠে এসেছে 127 কোটি টাকার লেনদেনের পেছনের মূল যোগানদাতা বা সরবরাহকারীদের খোঁজ। সিআইডি এখন এই অতি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বের করতে ব্যস্ত। এত বিশাল পরিমাণ অর্থ কে কী উদ্দেশ্যে সরবরাহ করেছে এবং এটি কিভাবে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত? প্রাথমিকভাবে তদন্তকারীরা এই লেনদেনকে মানি লন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন হিসেবে বিবেচনা করছেন। অর্থাৎ যে টাকা ঘুরেছে তা কেবল হত্যাকাণ্ডের জন্য নয়, বরং আরও বিস্তৃত ও জটিল আর্থিক ও অপরাধমূলক নেটওয়ার্কের অংশও হতে পারত, যা দেশের বা আন্তর্জাতিক কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক উদ্দেশ্যেও বাস্তবায়ন করতে পারত। অন্যদিকে অভিযুক্তদের ব্যাংক হিসাবগুলোর ওপরও নজর রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের একাধিক ব্যাংক হিসাব থেকে প্রায় 65 লাখ টাকা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওসমান হাদিকে মেরে ফেলার পর ওসমান হাদির আত্মীয় স্বজন অনেককে গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। তো এই ওসমান হাদিকে বিদায় দেওয়ার পর এখন কিন্তু ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিশেষ করে শুটার ফয়সাল সহ যারাই জড়িত, তো তাদের ব্যাপারে কিন্তু এখন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে যে শুটার ফয়সাল, শুধুমাত্র শুটার ফয়সালের অ্যাকাউন্টেই কয়েক শত কোটি টাকা প্রদান করা হয়েছে এবং লেনদেনের তথ্য যারা তদন্ত করছে তারা পেয়েছে, তাদের কাছে বেরিয়ে এসেছে। তো তাহলে বুঝেন যে শুধুমাত্র শুটার ফয়সাল যে সরাসরি ওসমান হাদিকে গুলি করেছে, শ্যুট করেছে, সেই শুটার ফয়সালকেই কয়েক শত কোটি টাকা প্রদান করা হয়েছে। সুতরাং তাহলে এই ওসমান হাদিকে মেরে ফেলার ঘটনায় আরও যারা জড়িত রয়েছে, উদাহরণস্বরূপ শুটার ফয়সালকে যারা সহযোগিতা করেছে, যারা এই হত্যাকাণ্ডে পরিকল্পনা করেছে, যারা এই হত্যাকাণ্ডে সাপোর্ট করেছে, তো তাদেরকে কি পরিমাণ অর্থ সম্পদ প্রদান করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা, তিনি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে, তিনি ভারতের বিরুদ্ধে সর্বদা অবস্থান নিয়ে ভূমিকা রাখতেন, তিনি কথা বলতেন, তিনি প্রতিবাদ করতেন, তিনি জুলাই যোদ্ধা ছিলেন, যে কারণে কিন্তু তাকে দুনিয়া থেকে শেষ করে ফেলা হয়েছে। তো এই ওসমান হাদি তাকে মেরে ফেলার জন্য এত কিছু করেছে। সুতরাং আরও যে সমস্ত জুলাই যোদ্ধারা রয়েছেন, তো তাদেরকেও দুনিয়া থেকে শেষ করার জন্য, তাদেরকেও মেরে ফেলার জন্য কি পরিমাণ অর্থ সম্পদ আওয়ামী লীগ এবং ভারত তারা বরাদ্দ করেছে। তো এখন এই যে তথ্যটা বেরিয়ে এসেছে, তো এর মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে আওয়ামী লীগ এবং ভারত তারা মূলত প্ল্যান করেই এই ওসমান হাদিকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। এবং বাকি যারা জুলাই যোদ্ধা রয়েছে তারাও এখন হুমকির মুখে রয়েছে, যে কারণে কিন্তু তাদের জন্য গানম্যান নির্ধারণ করা হয়েছে।
তো দর্শক, যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কিছুটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।